আমরা তো দেখি শুধু তুমি নয়, একজন শিশু হিসেবে তুমি নয়, আমরা দেখি নানা রকম শ্রেণী পেশার মানুষ, রাজনীতিবিদরা, নায়ক নায়িকারও সেখানে যায়। তো তো সেটি কি শুনেছো, সেই গল্প শুনেছো, আর কারা কারা সেখানে গিয়েছে বা যায়? হ্যাঁ, আমি শুনেছি অনেক অ্যাক্ট্রেসরা গিয়েছে, তো আমিও গেলাম। তো তোমার কাছে ভালো লেগেছে? অফকোর্স ভালো লেগেছে। তো এই যে পুলিশ সম্পর্কে মানুষের একটা ধারণা, যে ধারণার পরিবর্তন হচ্ছে, যে মানুষ পুলিশের কাছে যেতে ভয় পায়, কোনো অভিযোগ নিয়ে গেলে কোনো সমস্যা পড়ে কিনা, তুমি নিজে গিয়ে যেহেতু ডিবি প্রধান ঢাকা মেট্রোপলিটনের জনাব হারুন সাহেবের কাছে গিয়ে তুমি নিজের সমস্যার সমাধান করতে পেরেছো, তুমি কি মনে করো যে প্রত্যেকটি নাগরিকের পুলিশের কাছে যাওয়া উচিত কোনো সমস্যা পড়লে? হ্যাঁ, অফকোর্স, কারণ যে যদি কোনো সমস্যা থাকে যেটা আপনাদের মানে মানে একদম সরাতেই হবে জীবন থেকে, মানে মানে কোনো প্রবলেম যদি আপনারা ফেস করেন, তো অবশ্যই পুলিশ বা হচ্ছে ডিবি কার্যালয়তে যাওয়া উচিত, প্রথমে মা বাবাকে বলে। তো অবশ্যই তারা আপনাদেরকে হেল্প করবে, কারণ যে পুলিশ ওনাদেরকে ভয় পাওয়া উচিত না, ওনারা আপনাকে হেল্প করবে। নিশ্চয়ই। তাহলে সেক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের যারা শিশু কিশোররা রয়েছে, তারা যদি ইপটিজিংয়ের শিকার হয়, কোনো যৌন হয়রানির শিকার হয়, সেখানে আমরা মা বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে জানালেই কিন্তু সেই সমস্যার সমাধান দ্রুত হয়ে যাবে। এবং যারা এই ধরনের খারাপ কাজের সাথে জড়িত, তাদের প্রতি তোমার কোনো পরামর্শ আছে কি না? তোমারই তো বয়সী বন্ধুরা এই ধরনের ইউটিউব কন্টেন্টে বা ফেসবুকে খারাপ নক করে, বা তোমার মতো শিশু কিশোরদেরকে নানা রকমভাবে খারাপ ভুল তথ্য দেয়, ভুল মেসেজ দেয়, তাদের জন্য তোমার কিছু বলবার আছে কিনা? অ্যাকচুয়ালি আমি যেহেতু মানে বাচ্চা, আমিও হচ্ছে এই ট্রল বুলিং ফেস করেছি। তো আমি মনে করি যে সবাইকে স্ট্রং হওয়া উচিত, মানে ছোট্ট ছোট্ট জিনিসে এত ভেঙে পড়া উচিত না। আমিও ভেঙেছি, কিন্তু কখনো মানে এত স্যাড হওয়া উচিত না। নিজে মনে করেন যে না, আমি স্যাড হয়েছে, আমার জীবন পুরাই শেষ, আর কি আছে, এমন কখনোই করা উচিত না। একটা কিছু মনে রাখতে হবে, জীবনের একটা চ্যাপ্টার খারাপ হলে পুরো বইটা খারাপ হয় না, শুধু একটা চ্যাপ্টার বাজে, কিছু না। তো পুরো বইটা তো ভালো হতে পারে, ফিউচার তোমার তো আগামীও ভালো হতে পারে। হচ্ছে যারা বাচ্চারা হচ্ছে ফেসবুকে মাঝে মাঝে নক করে, মানে যে স্ট্রেঞ্জারের সাথে কথা বলে মাঝে মাঝে, আমরা দেখেছি। কিন্তু অ্যাকচুয়ালি আমি যত বুঝাই, মানে যে যত বুঝাক, বাবা মা বা যারা হচ্ছে ইনফ্লুয়েন্সার যত বুঝাক, কিন্তু এটা নিজের ব্যাপারে দায়িত্ব করে। যদি আমি বুঝি, তাহলে আমি অবশ্যই বুঝেছি। এবং সেক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে, সবাইকে, যারা এই বুলিং করে তাদেরকেও কিন্তু বুঝতে হবে যে এটার ফলাফল কিন্তু আসলে ভালো হয় না। এখন কি আমাদের একটা জিনিস করা উচিত কিনা, যারা শিশু কিশোররা রয়েছে তাদের জন্য তুমি কি একটা ভিডিও কন্টেন্ট দিবে কিনা? ইনশাআল্লাহ। ভিডিও কন্টেন্ট মধ্যে কি থাকতে পারে মনে করো তুমি? যেমন বুলিং, তারপর হচ্ছে নিজের থেকে নিজে স্ট্রং হওয়া, নিজেকে বোঝা, আরও অনেক কন্টেন্ট। ইফটিজিং যাতে না করা, পড়াশোনা ভালো করে করা, বাবা মায়ের কথা শোনা, সব কিছু মিলিয়ে আমরা নিশ্চয়ই আশা করবো তোমার কাছ থেকে তুমি একটা ভালো কন্টেন্ট আমাদের অনুষ্ঠানে পরপর দিবা, যেটা মনে করো আমাদের শিশু কিশোরদেরকে উদ্বুদ্ধ করবে। আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। তুমি শিশু হিসাবে কিন্তু তোমার আয় উপার্জন কিন্তু শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা রেস্টুরেন্টে তুমি বিজ্ঞাপন করছো, তুমি মডেলিং হচ্ছ। তো সেই ক্ষেত্রে তুমি যে এই টাকাটা পাও এখন, তোমার তো সেরকম অর্থের চাহিদা নেই। আমরা যতটুকু জানি তোমার দাদা আব্দুল কাদের সাহেব এবং তোমার বাবা তারা বেশ বিত্তবান ছিলেন। তো সেক্ষেত্রে তুমি এই টাকাগুলো কি করো? আপনারা সবাই জানেন যে আমি কখনো বার্থডে সেলিব্রেট করি না। আমার যখন যত সামর্থ্য আছে, আমি এটা হচ্ছে মানে রাস্তায় যে মানে গরিবরা আছে, কত শিশু, তারপরে হচ্ছে মাদ্রাসায় আমি হচ্ছে খাবার বিতরণ করি। যখন আমার বার্থডে হয়, তখন আমার দাদি রান্না করে যে বাচ্চারা আছে রাস্তায়, মাদ্রাসা, তারপর মানে যেখানে যেখানে মানে তারপর কবরস্থানের সামনে থাকে, বাচ্চারাও থাকে। তো তখন আমি টাকাটা অ্যাকচুয়ালি খুবই বড় করে খরচ করি, কারণ যে আমি মনে করি আমি যত দিব, তত আল্লাহ আমাকে আরও দিবে। তার মানে তুমি যে সম্মানীটা পাও, যে টাকাটা পাও, সেই টাকাটা তোমার সমস্ত টাকা তুমি নিজের জামা কাপড় কেনার মধ্যে কোনো খরচ করো না, সেটা তুমি এতিমখানায় বা কবরস্থানে যারা বসে থাকে অসহায় মানুষ, তাদের জন্য তুমি করবার চেষ্টা করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক দিয়েছে। আমি চাই যে আমি যেটা পাচ্ছি ওটা আমি অন্য মানুষকে আরও দিই। যেমন আমি কয়েকদিন আগে হাওয়া রুফটপ রেস্টুরেন্টে আমি হচ্ছে মাদ্রাসা থেকে অনেকগুলো বাচ্চা এনেছিলাম, তো তাদেরকে আমি খাওয়াইছি ইফতারি। তো যারা এখনও তোমার মতো সুবিধা ভোগ করতে পারছে না, যারা পথ শিশু, যারা রাস্তায় ঘুরছে, ফুল বিক্রি করছে, আহার সংগ্রহ করতে পারছে না, বাবা মার কোনো খবর নেই, তাদের জন্য তোমার কি ভবিষ্যতে কোনো কিছু করবার প্ল্যান আছে কিনা? ইনশাআল্লাহ, আমি
অ্যাকচুয়ালি ভবিষ্যতে প্ল্যান বলি না, কারণ যে মানুষের নজর লেগে যায়। তো ইনশাআল্লাহ আমি কোনো একটি কাজ করব, যেটা হচ্ছে ভবিষ্যতে যে পথ শিশু আছে যারা হচ্ছে মাদ্রাসা, বাংলাদেশে তো অনেক মাদ্রাসা আছে, কিন্তু আমি যেটা করব ইনশাআল্লাহ এটা সবচেয়ে ভালো করব আমি, সবচেয়ে ভালো। তুমি তাহলে এই যে শিশু কিশোর যারা অসহায় রয়েছে তাদের জন্য কাজ করবার জন্য ভবিষ্যতে একটা পরিকল্পনা আপনারা দেখতে পারবো ইনশাআল্লাহ। আমরা সেই অপেক্ষায় আছি এবং আমরা আশা করি তুমি শিশু কিশোরদের জন্য নিশ্চয়ই একটা বড় পরিকল্পনা করবে এবং তোমার সেই পরিকল্পনার মধ্যে দিয়ে আজকে যারা পথ শিশু আছে, যারা খাবার পাচ্ছে না, বাবা মা নেই, অ্যাবান্ডেন হিসেবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য বড় একটা কর্ম পরিকল্পনা করবে, সেটি আমরা আশা করতে পারি। অবশ্যই। তো বাবা, আমরা তো অনেক কথা শুনলাম, কিন্তু একটা বিষয় তোমার সাথে শেয়ার না করেই পারছি না, সেটি হচ্ছে যে তুমি তো অভিনয় পরিবারের একজন সন্তান। তোমার দাদা মরহুম আব্দুল কাদের সারা বাংলাদেশে অভিনয় করে যেভাবে নিজকে এখনও পর্যন্ত মানুষের মধ্যে বেঁচিয়ে রেখেছেন, আমার মনে করে তোমার দাদার, আমি জানি না তুমি সেই নাটকটি দেখেছো কিনা, কোথাও কেউ নেই, হুমায়ুন আহমেদের সেই আমি দেখেছি, কোথাও কেউ নেই। সেই নাটকের মধ্যে বদি চরিত্রে অভিনয় করে তোমার দাদা যে সারা মানুষের মধ্যে বেঁচে আছে। এছাড়া আরও বহু নাটকে তিনি অভিনয় করেছেন। মাইরে ভাইটামিন আছে, টারমানিক। আচ্ছা আচ্ছা, তো এরকম অনেক নাটকে অভিনয় করেছেন। গুণী শিল্পী আব্দুল কাদেরকে কিন্তু তোমার দাদাকে মনে রাখেনি এমন কেউ নেই। তো আজকে আমরা যে কথা কেউ বলেন অনুষ্ঠানে তোমার দাদার সম্পর্কে একটু শুনতে চাই, যে দাদা হয়তো আজকে বেঁচে নেই, তুমি দাদাকে নিয়ে অনেক গান করেছো আমরা দেখেছি, কিন্তু সেই দাদার সম্পর্কে তোমার কি কোনো মূল্যায়ন আছে? জি অবশ্যই, আমি দাদাকে অনেক সম্মান করি। যখন আমি শুটিংয়ে যেতাম তখন হচ্ছে আমার দাদা আমার সাথে সবসময় যেত। আমার দাদার সাথে কোনো কাজ করা হয়নি, কিন্তু হচ্ছে আমি যখন শুটিংয়ে যেতাম তখন সবসময় আমার সাথে আসতো, আমাকে স্ক্রিপ্টটা হাতে নিয়ে আমাকে বুঝাতো, পড়াতো। সবসময় রাত পর্যন্ত হলো আমার দাদা সবসময় আমার সাথে থাকতো, আমাকে বুঝিয়ে দিত। মানে দাদা চাইতো সবসময় আমি কাজ করি, কিন্তু সবসময় ভালো একটা কাজ করি। আর আমার দাদা সবসময় যখন আমি হেজাব পড়তাম তখন আমার দাদা সবসময় মানে খুবই খুশি হতো। দাদা চাইতো যে আমি খুবই একটি ইসলামিক একটা মেয়ে হই, খুবই ভালো একটা মেয়ে হই, মানে সবাইকে হেল্প করি। আর আমার দাদা, আমরা যখন ঘুরতে যেতাম তখন আমার বেস্ট মেমোরি ছিল দাদা, মানে তখন খুবই বেস্ট মেমোরি হতো দাদার সাথে। আমার একটা হয়েছিল যে আমি সবসময় আমার দাদার সাথে উইন্ডো সিটে বসে যেতাম আমি যখন প্লেনে। তো মানে যখন আমি না বসতে পেতাম, তো আমি ছোটো ছিলাম, তো তখন আমি মানে খুবই কান্নাকাটি করতাম যে আমি দাদার সাথে বসবো, আমি দাদার সাথে বসবো। মানে দাদা আমাকে অনেক আদর করতো, মানে সবাই একটু বকাঝকা দিত, তো দাদা আমাকে খুবই নিজেই আদর করে রাখতো। আব্দুল কাদের তোমার দাদা যখন মারা যায়, যেদিন মারা যায়, সেই স্মৃতিগুলি কি তোমার মনে আছে? জি অবশ্যই তো মনে থাকবে। মানে আমার দাদা আমার লাইফের খুবই একটা বড় একটা গার্ড ছিল, যে সব সময় আমার পাশে থাকতো। ছোটোবেলার থেকে দাদা আমাকে কোলে কোলে ধরে রাখতো, কোলে আদর করতো। যেদিন মারা যায় সেদিনকে স্মৃতি কি মনে আছে, কি হয়েছিল? জি মনে আছে। তো মানে তখন ফজরের সময় মনে হয়, তখন আমার আম্মু ডেকেছিল। তখন অ্যাপোলো হসপিটাল থেকে ফোন দেয় যে আপনারা তাড়াতাড়ি আসেন, মানে দাদা যে মারা যাচ্ছিলো সেটা বলেনি, আপনারা তাড়াতাড়ি আসেন। তারপরে আমার আম্মু আর আব্বু গেল, আমি আমার দাদি আর ভাই আমার বাসায় ছিলাম। তারপরে তখন যাওয়ার পরে তখন ফজরের সময় যত হয়ে গিয়েছিল, আমি আমার ভাইয়ের নামাজ পড়েছি, দাদার জন্য তখন দোয়া করেছিলাম। তারপরে আই গেস তখন সকাল 7টা বা 7:30, আর একটু 8টাও হতে পারে, তখন আমার আম্মু ফোন দিয়ে আমাদেরকে বলে যে দাদা তার নেই। মানে সেই মুহূর্তটার কথায় মানে বোঝানো যায় না। তারপরে অনেক নিউজ রিপোর্টার্সরা আসলো, সাংবাদিক আসলো, সবাই জানতে পারলো যে মানে বাংলাদেশের সবচেয়ে লেজেন্ডারি অ্যাক্টর আর নেই। তারপরে তো দাদা আসলে অ্যাম্বুলেন্সে আমার দাদাকে নিয়ে আসলো। তো তখন তো সবসময় মনে থাকবে, মানে কেউ চলে গেলে তো তাকে আর আনা যায় না, সবাইকে তো একদিন না একদিন যেতেই হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, আমিও আগে যেতে পারি। আমার দাদাকে যেটা হেল্প করবে সেটা হচ্ছে আমি দোয়া করব। আমি আমার দাদাকে মানে সবসময় নামাজে আমি দাদার জন্য প্রথমে দোয়া করি, আর এটাই দাদাকে মানে হেল্প করবে। আর আমার দাদা মন থেকে খুবই ভালো মানুষ ছিল। আমার দাদাকে সবাই বলতো যে কেউ মানে যখন আমি কথা বলতে আসতাম সবাই বলতো যে তোমার দাদা তো সবাইকে হাসাতে পছন্দ করতো, সবাইকে ইভেন
তার অ্যাক্টিং দিয়ে রাগও বানায় ফেলতো। যেমন কোথাও কেউ নেই একটা সিন ছিল যেখানে হচ্ছে আমার দাদা সবাইকে রাগিয়েছে, মানে হাসতে হাসতে রাগিয়ে ফেলতো তোমার? হাসতে হাসতে রাগিয়েছে। আর আমার দাদা মানে সব জায়গায় যেই মানুষের সাথে দেখা করুক না কেন সবাইকেই খুবই আনন্দতে রাখতো, সবাইকে হাসাতো। তো দাদার মুখে সব সময় একটা হাসি থাকতো। কেউ যদি দাদার সাথে একটু ঝগড়া করতে আসতো হাসি থাকতো মুখে, কখনোই দাদার মুখে রাগ অথবা স্যাডনেস কখনোই থাকতো না। তো সেই দাদার স্মৃতিতে আমরা দেখেছি যে তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তুমি একটি গান পরিবেশন করেছো। তো সেই গানটি কি তোমার কাছে মনে পড়ে যে দাদাকে নিয়ে একটা গান গাইতে চাও তুমি, সেই গানটি কি মনে পড়ে তোমার? জি আমার মনে পড়ে, এটা আমি দাদার জন্যই গিয়েছিলাম। তখন তো আমি ছোট ছিলাম, তখন আমি না বুঝ হয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে আমি শোনাতে পারি। এই গানটা শোনাবো একটু আমাদেরকে? জি অবশ্যই। তুমি আমার বন্ধু ছিলে, তুমি খেলার সাথে, তুমি ছাড়া কাটছে এখন আমার দিবস রাতে। হঠাৎ করে হলে তুমি দূর আকাশের তারা, কেমন করে থাকি বলো একলা তোমায় ছাড়া। পাই না তোমার স্নেহের পরশ আদর মাখা চুমা, আমার দাদু একলা রেখে কেমন করে ঘুমা, আমার দাদু একলা রেখে কেমন করে ঘুমা। শেষে বাসায় ফিরে বলতে ওরে জান, তুমি ছাড়া বাঁচে না রে আমার এই পরাণ। অফিস শেষে বাসায় ফিরে বলতে ওরে জান, তুমি ছাড়া বাঁচে না রে আমার এই পরাণ। তোমার শোকে নয়ন ভাসে একটু দেখে যাও, আমার দাদু একলা রেখে কেমন করে ঘুমাও, আমার দাদু একলা রেখে কেমন করে ঘুমাও। বলেছিলে আমায় তুমি ভালো মানুষ হতে, দুষ্টুমি না করি যেন বাবা মায়ের সাথে। বলেছিলে আমায় তুমি ভালো মানুষ হতে, দুষ্টুমি না করি যেন বাবা মায়ের সাথে। তোমার কথা মতোই চলে তাকে দেখতে পাও, আমার দাদু একলা রেখে কেমন করে ঘুমাও, আমার দাদু একলা রেখে কেমন করে ঘুমাও। রোজ নামাজে খোদার কাছে বলি প্রার্থনা, দাদু আমার থাকে যেন নরম বিছানায়। রোজ নামাজে খোদার কাছে বলি প্রার্থনা, দাদু আমার থাকে যেন নরম বিছানায়। দরজা খুলে দাও, আমার দাদু
গানটি অ্যাকচুয়ালি প্রত্যেকটা লাইন যেটা লেখা হয়েছে সব আমার মনের কথা। তুমি আমার বন্ধু ছিলে, তখন আমার দাদাই আমার বন্ধু ছিল, তখন দাদাই আমাকে পড়াতো। যখন আমি লিখতাম, পড়ার খাতায় লিখতাম, তখন দাদা হচ্ছে অ্যান্সারটা জানতো। তো দাদা বলতো লেখো লেখো, আমি উকি দিয়ে দেখতে চাইতাম। তো দাদাই আমার বন্ধু ছিল। আজকে দাদা নেই, তোমার কাছে কেমন লাগছে? আমি মানে এখন তো তাকে আর আমি কখনো পাবো না, তো সেটা দিয়ে আমাকে বাঁচতে হবে। আমার দাদা যেটা আমাকে শিখিয়ে গিয়েছে, ওটাই আমি যেটা আমার মনে আছে, দাদার যে ব্যবহার, সবার সাথে যে কথা বলার স্টাইল, যেসব মনে আছে, ওটা আমি সবাইকে প্রকাশ করব। আর দাদা যেটা আমাকে শিখিয়েছে যে কেউ যদি তোমাকে বকা দেয় বা ঝগড়া করে, তুমি কখনো ঝগড়া করবা না। কারণ যে আল্লাহ পছন্দ করে যে মানুষটা হচ্ছে যখন ঝগড়া হয় সে মানুষটা মানে চুপ থাকে, সেই মানুষটাকে আল্লাহ ভালোবাসে। তো দাদা সবসময় বলতো যে সবসময় মুখে হাসি রাখবা, তোমার যদি কোনো কষ্ট হয় তুমি সবসময় মুখে হাসি রাখবা। মানে তোমার যে কষ্টটা হচ্ছে তুমি এটা মানুষকে বুঝাবা না, তুমি মানুষকেও বলবো যে না আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দাদা আমাকে সবসময় খুশি থাকতে শিখিয়েছে আর খুশি রাখতে শিখিয়েছে। তোমার দাদা আব্দুল কাদের বেঁচে নেই এবং তোমার দাদু তিনি বেঁচে আছেন, এবং একই সাথে তোমার বাবা মা, তোমরা একটা ছোট্ট পরিবার হলেও কিন্তু সবাই তোমরা একসাথে থাকছো। আজকে তুমি যদি বলো যে তোমার দাদা বেঁচে নেই কিন্তু খায়রুন কাদের তিনি বেঁচে আছেন, তুমি কিভাবে দাদুর সাথে সময় দাও, বাবা মার সাথে সময় দাও, বা দাদু কি তোমার দাদার কথা কি বারবার মনে করে কিনা বা তার কাছে খারাপ লাগে কিনা? অবশ্যই আমার দাদা সবসময় আমার দাদার জন্য মানে মনটা খারাপ করে রাখে। আমাদের পরিবারটা আছে না খুবই মানে কী করে, আমরা যখন একসাথে চা খাই তখন আমরা খুবই গল্প করি, খুবই মজা করি, এটাই আমাদের মজা। আর হচ্ছে অবশ্যই আমার দাদার কথা অনেক মনে করে। আমার দাদি সবসময় আমাকে বলে, আমার পরিবার আমাকে অনেক সাপোর্ট করে, মানে পরিবার সাপোর্ট না করলে না একা কখনো আগানো যায় না। আর হচ্ছে আমার আম্মু আমাকে সব দিক দিয়ে হেল্প করে, আমার যে শুটিংয়ের যে কাজ আসে, আমার ড্রেস আপ সব আমার আম্মু ঠিক করে দেয়। তারপর আমার দাদি আমাকে অনেক দিক দিয়ে হেল্প করে, মানে এটা বলা যায় না, মানে সবাই সবার দিক দিয়ে হেল্প। সে জায়গায় যে তোমার দাদি, যেহেতু আমরা সবসময় দেখেছি যে তোমার দাদা তোমার দাদিকে ছাড়া কোথাও যেত না, এবং আমরা দেখতাম শুটিংয়েও কিন্তু তোমার দাদিকে সাথে নিয়ে যেত। আমরা অনেক জায়গায় অনেক অভিনয় দেখেছি, ম্যাগাজিন অনুষ্ঠান দেখেছি যে তোমার দাদি তোমার দাদার সাথে কিন্তু অভিনয় করেছে। যদিও তোমার দাদা মারা যাবার পরে তোমার দাদি একেবারেই স্ক্রিনে আসতে চায় না, কোথাও কথা বলতে চায় না, তিনি একেবারে তোমার দাদার প্রতি, আব্দুল কাদেরের প্রতি একেবারে শোকে কাতর। তো তোমার দাদি মানে কিভাবে তোমার দাদাকে স্মরণ করে, কি কথাগুলো তোমাকে বলে? আমার দাদি আমাকে সবসময় বলে যে দেখো তোমার নামে কিন্তু দাদা সবার মনে এখনও বেঁচে আসে, তোমার মুখ দিয়ে কিন্তু তোমার দাদাকে এখনও সবাই চিনে। তো তুমি সেই নামটা কিন্তু মানে কখনো ফেলাও না, মানে তুমি নামটা ধরে রাখো, তোমার ফেস দ্বারা তোমার দাদাকে চিনে, তো তুমি সেটা সম্মান করবা আর সবসময় ধরে রাখবা। আর দাদি তো মানে সবসময় অনেক কিছু বলে, অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক কিছু বলে। তো দেখা যায় সবাই সবার দিক দিয়ে হেল্প করে। আর হচ্ছে আমার দাদি অ্যাকচুয়ালি আমার দাদাকে নিয়ে খুবই স্যাড থাকে, খুবই কষ্ট পায়, রাতে মাঝে মাঝে কান্দে, মানে খুবই একটা স্যাড থাকে। কিন্তু আমার কাজ দিয়ে আমার দাদিকে আমি খুশি করে রাখি। তাদেরকে তোমরা মাঝে মাঝে কি ঘুরতে নিয়ে যাও কিনা দাদার মতো? যেরকম আমরা দেখেছি যে একটা সময় তোমার দাদা জীবিত থাকতো, আমার দেশের বাইরে, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ট্যুরে যেতে। এখন যেহেতু দাদা নাই, তোমার বাবা আছে, মা আছে, তোমার প্রতি তোমার দাদি বা সবাই কিন্তু একটা ভরসা করে আছে যে তোমার দাদা আব্দুল কাদেরের স্মৃতিকে তুমি ধরে রাখবে অভিনয়ের মাধ্যমে, সৎ কাজের মাধ্যমে। তো দাদিকে নিয়ে কোথাও কি তোমরা বেড়াতে যাও, ঘুরতে যাও? অবশ্যই আমাদের পছন্দের জায়গা দুবাই। তো দুবাইতে আমরা হচ্ছে প্রায় সময় থাকলে, যখন স্কুলের ছুটি থাকে তখন আমরা যাই। তো ওখানেই আমরা খুবই মজা করি, মা বাবা ভাই দাদি, তখন আমরা একসাথে থাকি। ইভেন যখন আমরা বিকালে চা খাই তখন আমরা খুবই মজা পাই, আমরা একসাথে গল্প করি, আমি মজা করি, খুবই হাসি, সবাইকে হাসাই। ইভেন ওই সন্ধ্যার চা বা দুবাইতে গিয়ে মজা করা সব একই মজা। এই যে শেষে যদি তোমার সাথে আলোচনা করি, তুমি তো
স্কুলে পড়ছো, একটা ইংরেজি মাধ্যমিক স্কুলে পড়ছো, কোন ক্লাসে পড়ছো এখন তুমি? আমি এখন ক্লাস 6-এ পড়ছি। তো এই যে এত কাজের মধ্যে তোমার পড়াশোনার কোনো অসুবিধা হয় কিনা? পড়াশোনার অসুবিধা হচ্ছে না আলহামদুলিল্লাহ। তো আমি অ্যাকচুয়ালি কাজ তো আমি এত করি না, কিন্তু আসে কাজ। আমি আমি অ্যাকচুয়ালি কাজ দিয়ে কখনো আমার ইনকাম সোর্স বানাবো না। আমি কাজ করছি অ্যাজ এ শখ, আমি শখের হবি, অ্যাজ এ হবি আমি কাজ করছি। যখন ভালো কাজ আসে আমি খুবই মনোযোগ দিয়ে কাজ করি আর খুবই আনন্দতে কাজ করি। তোমার লেখাপড়ার জন্য কোনো অসুবিধা হয় না? তুমি প্রত্যেকটাকে সেপারেট করে নাও? সেপারেট করিনি যেহেতু আমি। তুমি মানে তোমার সময়টাকে অন্য খারাপভাবে নষ্ট করো না, সে কারণে পড়াশোনা, অভিনয়, একটা ভিডিও কন্টেন্ট দেওয়া, পরিবারের সাথে থাকা, এভাবেই কি তোমার সময় যায়? হ্যাঁ, এইভাবেই সময় চায়। আমরা তো সবাই 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 বলে যে আমার হবি বই পড়া, কিন্তু আসলে কি তারা বই পড়ে? না, আমার হবি হচ্ছে একটু খেলা, একটু মানে থাকে না, আমি সত্যি করে বলি সবসময় আমার খেলতে ভালো লাগে। মানে আমিও বাচ্চা, আমি গেমসও খেলি। তো সব মিলে তুমি কি তোমার এই পরিবার, তোমার মা বাবা, দাদি, সবাইকে নিয়ে কি তুমি কি ভালো আছো, সুখী আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুখে রাখছে, ভালোই আছি আমরা। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম লুবাবার কাছ থেকে তার কথাগুলো। লুবাবা তার দাদাকে হারিয়েছিল, কিন্তু তার দাদি, তার বাবা মা, তাদেরকে নিয়ে সে কিন্তু ভালোই আছে, সুখেই আছে। সে মাত্র ক্লাস 6-এ পড়ছে। তার সময়গুলোকে সে এমনভাবে বের করে নিচ্ছে যাতে সে তার কোনো কাজের কোনো ক্ষতি না হয়, আবার লেখাপড়ারও ক্ষতি না হয়। তাই আজকে লুবাবাকে উদাহরণ হিসেবে আমরা আমাদের সমাজের প্রত্যেকটি শিশুকে, প্রত্যেকটি কিশোরকে আমরা বলতে চাই যে তোমরা তোমাদের বাবা মার পরামর্শ মোতাবেক কাজ করবা, কোথায় যাবা, কোথায় কার সাথে মিশবা, সব কিছু কিন্তু বুঝে শুনে মিশবা। কোনো অসৎ বন্ধু বান্ধবের সঙ্গে মিশবা না। তোমরা ভালো কাজগুলি করবা এবং তোমাদের ভালো কাজগুলির মধ্য দিয়েই কিন্তু তোমরা নিজকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবা। তোমরা এদেশের এই যে লাল সবুজের পতাকা, সেই পতাকাটা কিন্তু তোমাদেরই। তোমাদের জন্য দেশ অপেক্ষা করছে, জাতি অপেক্ষা করছে, আমরা যারা তোমাদের জন্য অপেক্ষা করছি। আমি মনে করি লোবাবা শুধুমাত্র নয়, আজকে তোমরা প্রত্যেকে যাতে লোবাবা হতে পারো, তোমরা প্রত্যেকে যাতে একটা আদর্শ মানুষ হতে পারো, দেশের গর্ব হতে পারো, দেশে বিদেশে এই বাংলাদেশকে যাতে তোমরা রিপ্রেজেন্ট করতে পারো, সেরকম একটা প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, লোবাবার কথাগুলোর মধ্যে দিয়ে আজকে আমরা আমাদের যে কথা কেউ বলেনি এই দ্বিতীয় পর্বটি শেষ করছি। আপনারা যারা এতক্ষণ আমাদেরকে দেখলেন, লোবাবাকে দেখলেন, লোবাবার নানা স্মৃতি কাতর নিয়ে কথাগুলো শুনলেন এবং জানলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান, আগামী আয়োজন দেখার মতো আমন্ত্রণ করে আজকের মতো আমাদের যে কথা কেউ বলেন এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।